সরকারের যে সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো। তাদের নিজস্ব ইনফরমেশন রয়েছে এই তাজুল ইসলাম সম্পর্কে। তার ভিত্তিতে করেছে, আমি তার ডিটেইল জানি না। কিন্তু যেহেতু আমি জানি না, সেজন্য আমি এখানে কমেন্ট করব না। কিন্তু আমার যা ধারণা যে বিএনপি গভর্নমেন্ট যে ফোন করেছে, তারা কিন্তু আগে থেকেই প্রস্তুত। তারা আগে থেকেই কিন্তু অনেক কিছু করে আছে, মানে বিফোর টেকিং দ্য পাওয়ার। যেজন্য আমি দেখলাম যে বেশ কয়েকটা কিন্তু কমিশন ইজ অলমোস্ট অ্যাবাউট টু বি রেডি টু ডু এ লট অফ ওয়ার্ক। কাজে আমি এর জন্য অপেক্ষা করব, এই কমেন্টের জন্য। কিন্তু আপনি যে বললেন যে এই যে প্রশ্ন করলেন যে এই যে সরকারের ভেতরের যে লোকরা, ইউনূসের গভর্নমেন্টের লোকরা যে কাণ্ড কারখানা করেছে, আমি কতগুলো ব্যাপার বলবো। যেমন ধরুন যে এরা করেছিল কি, যে ইটস এ র‍্যাকেট। ইউনূস, তারপরে তার যে প্রেস সেক্রেটারি, এ আরেকজন, হ্যাঁ, ওর নাম কি শফিকুল আলম অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওকেও কিন্তু বিচার, হ্যাঁ, প্রেস সচিব শফিকুল আলম, যিনি মবকে বলেছিলেন যে একটা প্রেসার গ্রুপ, উনি আবার ব্যাখ্যাও দেন যে প্রেসার গ্রুপ হিসেবে নাকি কাজ করেছে। এক্স্যাক্টলি, ও বলছিল যে প্রেসার গ্রুপ, ওকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। হ্যাঁ, কারণ ওই কিন্তু আমার যত ইনফরমেশন আছে, ওই কিন্তু এই যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন জায়গাতে ও কল করে 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 ইউনূসের পক্ষে প্রপাগান্ডা রিক্রুট করত। এটা কিন্তু আমি নিজে লক্ষ্য করেছি, ডিরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। ওকে বিচারের আওতায় আনা উচিত। ও সরকারি কর্মকর্তা হিসেবে ওর যে কাজ করা, তার চেয়ে বরং যে কিভাবে ইউনূস গভর্নমেন্টকে প্রলম্বিত করা যায়, এর টেনিউরটাকে বাড়িয়ে দেওয়া যায়, 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতা হালুয়া রুটি খাওয়া যায়, এটাই ছিল ওর মেইন ডিউটি। ওকে বিচারের আওতায় আনা উচিত। কিন্তু আমি বলবো যে র‍্যাকেটটা কিভাবে চলতো, সেটা লেটস সি হোয়েদার উই ক্যান ডেসিফার অর উই ক্যান ফাইন্ড আউট যে এটার পদ্ধতিটা কি ছিল। ইউনূস করতো কি, মবদের দ্বারা, মানে তার শাসনটা চালাবার জন্য তার মেইন কোর গ্রুপ ছিল মব। এবং এই মবটাকে সে কি করত, আপনি বিস্মিত হবেন। ওই যে 3 জনের কথা বললেন, যে রিজওয়ানা হাসান, তারপরে আপনার এই আদিলুর রহমান এন্ড ফাইজুল হক, ওরা সন্ধ্যার বেলা ওদের কোনো একটা বাসাতে বসে, কোনো একজনের বাসা বসে, মাঝে মাঝে অল্টারনেট করত, যেখানে বসে ওরা মিটিং করত। ওই মিটিংয়ে বাইরের লোকরা যোগদান করত এবং অবাক হবেন, এরাই কিন্তু যে গভর্নমেন্টকে বাতিল করে নতুন গভর্নমেন্ট ফর্ম করার চেষ্টা করছিল ভিতরে ভিতরে। হ্যাঁ, এবং আই উইল নট বি সারপ্রাইজ এতে যদি ফরহাদ মাঝহারের কোনো লোকজন ওখানে থেকে থাকে, সেটাকে কিন্তু দেখতে হবে। এরা এবং পিনাকির কিছু রিপ্রেজেন্টেটিভ, এরা থাকতো ওখানে, এরা প্ল্যান করত। তাহলে কি করত, যেমন ধরুন ইউনূস চায় নির্বাচন যাতে না হয়, সেজন্য একটা মবের মাধ্যমে এটা করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, আমি একটা স্লোগানকে আপনাকে উল্লেখ করব, যেটা ছিল কমন স্লোগান ইন অল দিস মব অ্যাক্টিভিটিস। এটা ছিল ইন্টারিম যেও না, নির্বাচন হবে না। এইটা ছিল মেইন ওয়ান অফ দ্য। আপনি যদি ওই ওদের স্লোগানকে অ্যানালিসিস করেন, আপনি দেখবেন যে মবের কিন্তু খুব একটা বড় কিছু না, এই প্রায় 50 থেকে 100 জনকে এই মবে রাখা হতো এবং ওদেরকে পে করা হতো। আরো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে এদের থ্রুতে, ওই যে 3 জন উপদেষ্টা, ওদের থ্রুতে ম্যান পাওয়ার এক্সপোর্ট ডিপার্টমেন্টের থ্রুতে এরা টাকা পাচার করত ওই ফ্রান্সে, ওই আমেরিকাতে এবং অন্যান্য জায়গাতে ভিডিও তৈরি করার জন্য। কাজে এটা কিন্তু এই যে মবক্রেসিটা যে ইউনূস করেছে, এটা কিন্তু একটা খুব অর্গানাইজড ওয়েতে তারা করেছে এবং এটার প্রমাণ ইজিলি পাওয়া যাবে। খুব ভালো ইনভেস্টিগেটরের মাধ্যমে যদি কমিশন করা হয়, এগুলোকে কিন্তু একদম হাতে নাতে ধরা যাবে। করেছি কি, যেমন ধরুন যে নির্বাচন হয়ে যাচ্ছে, হবে, বাধ্য হয়েছে ডিক্লেয়ার করার জন্য, কিন্তু তার মনে কোনো ইচ্ছা নাই এটা করার জন্য। যে জন্য আমি কিন্তু আপনার অনুষ্ঠানে বারবার বলেছি, যদি ইউনূস সৎ মনে ট্রান্সফার অফ পাওয়ার করে নির্বাচন দিয়ে যায়, তাহলে আমি তাকে ভালো বলবো। আর সে যদি না করে, তাহলে আমি বলবো বিশ্ব বাটপার। এবং সে কিন্তু ওই বিশ্ব বাটপারের দিকেই চলে গেছিল। সে করতো কি, ওই যে শেষ মুহূর্তে যে কি চার্টারের এটা করতে হবে, তা নাহলে নির্বাচন। সবসময় দেখবেন যে কমন টোন এনসিপি এবং জামাতের কমন টোন, নির্বাচন হতে দেব না। দ্যাট ইজ দ্য মেইন থিং। দে নো বিএনপির দুর্বলতা। বিএনপি চায়
জনগণের নির্বাচন কেন চায়? আজকে আপনার এই অনুষ্ঠানে আমি বলবো। দেখুন, যখন গভর্নমেন্টটা ফর্ম হয়, মঞ্জুর আরো ভালো বলবে, আমার ছোট ভাই মঞ্জুর, আমি দারুণ স্নেহ করি ওকে, ও বলতে পারবে আরো ভালো। এই গভর্নমেন্ট যখন ফর্ম হয়, আপনি দেখেন কিভাবে হলো। এইটা 4 অগাস্ট জেনারেল ওয়াকার সন্ধ্যাবেলা কল করেছে মেজর জেনারেল ফজলে আকবরকে। কল করে বলছে, স্যার আপনার হেল্প দরকার, আমি পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলতে চাই নতুন গভর্নমেন্ট ফর্মের জন্য, এবং আপনি স্যার আমার এখানে আসেন। উনি বলছেন না না আমি এতে, বলছে না স্যার আসেন, আপনার দরকার। তখন উনি ওনার অনিচ্ছা সত্ত্বেও উনি গিয়ে ওখানে হাজির হয়েছেন। যখন হাজির হয়েছে তখন প্ল্যান করা হলো যে কি করা হবে, যে উনি পলিটিক্যাল লিডারদেরকে কল করবেন। দেখুন উনি কি করলেন, উনি কল করলেন জেনারেল হামিদকে, ডিজিএফ এর চিফকে, যে কারা কারা রাজনীতি করে কি ইত্যাদি, যাতে ইনক্লুসিভ হয়। দেখুন আমি ফজলে আকবরকে প্রশংসা করব যে উনি চাচ্ছেন এটা ইনক্লুসিভ। এরপরে উনি কল করেছেন মির্জা ফখরুলকে, যে এরকম একটা গভর্নমেন্ট ফর্ম হবে কালকে, আপনাদের কাকে কাকে নিয়ে আসা যায়। মির্জা ফখরুল কনসাল্টেড উইথ তারেক রহমান, আই টেল ইউ, এবং সেখানে তারেক রহমান বলছেন নো, আমরা কোনো গভর্নমেন্ট ফর্ম করবে দ্যাটস ফাইন, কিন্তু এটা হতে হবে একটা নিরপেক্ষ গভর্নমেন্ট, যে নিরপেক্ষ গভর্নমেন্ট নির্বাচন দেবে, আমরা নির্বাচনে যাব, কিন্তু আমরা এই ক্ষমতায় ভাগ বসাবো না। হি ডিসাইডেড নট টু টেক পার্ট ইন দ্যাট গভর্নমেন্ট। দেখুন আপনি লক্ষ্য করে দেখুন যে আমি যখন একটা মানুষকে বিচার করব, এগুলোকে তো আমার কনসিডারেশনে আনতে হবে, এবং মির্জা ফখরুল তাই বলল। অ্যাজ এ রেজাল্ট, বাই দি ওয়ে, হু ইজ দিস মেজর ফজলে আকবর, মেজর জেনারেল ফজলে আকবর? উনি ছিলেন বেগম খালেদা জিয়ার মিলিটারি অ্যাডভাইসার। তাহলে চিন্তা করে দেখেন, তারাই তো নিজেদের গভর্নমেন্ট ফর্ম করতে পারত, কিন্তু তারা তা করলো না। তারা দিয়ে দিল যে এটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং নিরপেক্ষ গভর্নমেন্ট যাদের কোনো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নাই, এবং তারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবে, এই জন্য ওনারা 3 মাস সময় দিয়েছিলেন।